প্রথম অধ্যায়ে টাইপ 3 তে হচ্ছে আমরা মূলত আমিষ নিয়ে আলোচনা করেছিলাম। এখন হচ্ছে আমরা টাইপ 4 এ এই অধ্যায়ে স্নেহ জাতীয় যে উপাদানগুলো আছে বা স্নেহের যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 39 নম্বর প্রশ্নে কি বলেছে? 39 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে? কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে? আচ্ছা, তো এখানে আমাদের অপশনে কি কি দেওয়া আছে? খাদ্যপ্রাণ, স্নেহ, খনিজ লবণ, শর্করা। তো এখানে আমাদের উত্তর কি হবে? আমরা জানি এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। ঠিক আছে? নর্মালি হচ্ছে আমিষ এবং শর্করা এইটা হচ্ছে প্রতি 1 গ্রাম খাদ্য থেকে হচ্ছে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। আর স্নেহ জাতীয় খাদ্যের ক্ষেত্রে প্রতি 1 গ্রাম স্নেহ থেকে হচ্ছে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাই। তো যেহেতু আমরা এইটা থেকে হচ্ছে বেশি পরিমাণে কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি, তার মানে কি এই জাতীয় খাদ্যটা হচ্ছে সবথেকে বেশি তাপ আর শক্তি উৎপন্ন করে, যেহেতু আমরা কিলো ক্যালোরিটাও বেশি পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে? ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো কারণে আমাদের দেহে যদি আমিষের ঘাটতি হয় বা শর্করার যদি ঘাটতি হয়, সেই ক্ষেত্রে আমাদের দেহের খাবারের যে সাপ্লাইটা তখন সেটা কোন উপাদান দিবে? ঠিক আছে? তো ওই জন্য আমাদের ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? তো এখানে অপশনে কি কি আছে? চর্বিসহ মাংস, শুকনো ফল, শিমের বিচি, আরেকটা আছে হচ্ছে লেটুস পাতা। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি চর্বি সহ মাংস। অর্থাৎ যেই খাবারগুলো থেকে হচ্ছে আমরা নর্মালি স্নেহ জাতীয় উপাদানটা পেয়ে থাকি বা স্নেহটা পেয়ে থাকি বা চর্বি পেয়ে থাকি, তো সেই উপাদানটা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের দেহে আমিষের ঘাটতি হয় বা শর্করার ঘাটতি হয়, তখন এই স্নেহটা হচ্ছে আমাদের দেহের শক্তির যোগান দিয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের 41 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা যদি দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে যে কঠিন স্নেহ পদার্থ কোনটা? কোনটি হচ্ছে কঠিন স্নেহ পদার্থ? কঠিন স্নেহ পদার্থ বলতে হচ্ছে নরমালি হচ্ছে একটু কঠিন অবস্থায় থাকে, মানে একদম পাথর হবে যে তা না, তবে একটু কঠিন অবস্থায় থাকে বা যেটাকে হচ্ছে আমরা এটাকে আলাদা করতে পারি বা হাতে করে নিতে পারি, এরকম টাইপের আর কি। ঠিক আছে? একদম তরল হবে না বা তেলের মতন হবে না আর কি। ওকে, তো কঠিন স্নেহ পদার্থ কোনটা? কি কি দেওয়া আছে? সয়াবিন তেল, মাছের তেল, সরিষার তেল, সূর্যমুখীর তেল। তো আমরা এখানে বুঝতেই পারছি যে যেই তেলগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই তরল হবে। সয়াবিন তেল বলো বা সরিষার তেল বা সূর্যমুখী তেল, এগুলো সবই কি তরল জাতীয় পদার্থ। তো আমাদের এখানে কঠিন স্নেহ হবে হচ্ছে কি মাছের তেল। ঠিক আছে? মাছের তেলটা হবে হচ্ছে একটু কঠিন জাতীয় পদার্থ বা কঠিন জাতীয় স্নেহ। আচ্ছা, আমাদের এর পরবর্তী প্রশ্নে কি বলেছে? আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে ত্বকের মসৃণতা ও সজীবতা রক্ষাকারী উপাদান কোনটি? অর্থাৎ কোন উপাদানটার কারণে আমাদের যে ত্বকটা আছে সেটা মসৃণ থাকে, সজীব থাকে। মসৃণ থাকে, সজীব থাকে বা একটু প্রাণবন্ত থাকে আর কি। কোন খাদ্য উপাদানটার জন্য? অপশনে কি কি আছে? শর্করা, প্রোটিন, ভিটামিন, আরেকটা আছে হচ্ছে কি স্নেহ, আরেকটা আছে হচ্ছে স্নেহ। তো আমাদের এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে স্নেহ জাতীয় উপাদানটা। এটা হচ্ছে আমাদের দেহের বা আমাদের ত্বকের মসৃণতা রক্ষা করে বা সজীবতা রক্ষা করে। আচ্ছা, 43 নম্বর প্রশ্নে কি বলেছে যে তেল হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, গ্লিসারিন। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আরেকটা আছে হচ্ছে গ্লিসারিন, আরেকটা আছে হচ্ছে কি গ্লিসারিন। তো এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত বলতে কি বোঝায়? অসম্পৃক্ত বলতে বোঝায় হচ্ছে যে সকল পদার্থে আমরা বাহির থেকে কোনো কিছু যুক্ত করতে পারি। বাহির থেকে কোনো কিছু আমরা যুক্ত করতে পারি, যেমন মনে করো হচ্ছে আমরা পানিতে যেমন হচ্ছে আমরা লবণ যুক্ত করতে পারি বা পানিতে হচ্ছে আমরা চিনি মিশাতে পারি। যুক্ত বলতে আমি মিশানোর কথা বলছি, যে যখন আমরা মিশাতে পারি। ঠিক আছে? যে আমরা পানিতে হচ্ছে লবণ মিশাতে পারি, পানিতে আমরা চিনি মিশাতে পারি। তো তেলেও হচ্ছে আমরা কিছু না কিছু মিশাতে কিন্তু পারি। ঠিক আছে? তেলে কিন্তু আমরা মিশাতে পারি। তো যখন আমরা কোনো একটা পদার্থে বা কোনো একটা দ্রবতে আমরা কিছু মিশাতে পারছি, তখন সেটাকে আমরা অসম্পৃক্ত পদার্থ বলি। ঠিক আছে? বা অসম্পৃক্ত যৌগও বলতে পারি। তো যেহেতু তেলে দেখবা হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে কিছু কিছু ভিটামিন তেলে কিন্তু দ্রবীভূত হয় বা তেলে মিশ্রিত হয়। তার মানে কি তেলে কিছু না কিছু মিশ্রিত হচ্ছে, যদিও পরিমাণটা কম, বাট মিশ্রিত তো হচ্ছে। তো এই জন্য তেলকে বলা হয় হচ্ছে
অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর চর্বিকে বলা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কেন? কারণ চর্বিতে আমরা বাহির থেকে কোনো কিছু মিশাতে পারি না। এখন মনে করো আমি গরুর চর্বি বা মাছের চর্বি যেটা আছে, কঠিন চর্বিটা বা কঠিন স্নেহটা, ওখানে যদি আমি লবণ দেই বা চিনি দিই, ওগুলো কি মিশে যাবে? ওগুলো কিন্তু মিশবে না, ওগুলো কিন্তু একটু দানা দানা অবস্থায় কিন্তু রয়ে যাবে। তো এই জন্য বলা হয় হচ্ছে ওগুলোকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর তেলকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এরপরে আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে? আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে কোন খাদ্য থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। তো এটা আমরা জানি, আমরা জানি হচ্ছে চর্বি জাতীয় খাদ্য থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। তো এখানে চর্বির কোন উৎসটা দেওয়া আছে? ডিম, দুধ, শোল, আরেকটা আছে হচ্ছে খাসি। খাসি বলতে এখানে খাসির মাংসটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে কি খাসির মাংস, বা খাসিটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের চতুর্থ টাইপ। আমরা ইনশাল্লাহ পরবর্তী টাইপ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।